জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, মির্জা ফখরুলের মন্তব্য। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে তারেক রহমান সহ বিএনপি নেতাদের আমন্ত্রণ প্রেসিডেন্ট ট্রাম্পের। রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের নিবন্ধন জানালেন সিইসি। সিলেটে ১৫০ শয্যার কিডনি হাসপাতাল উদ্বোধন। সমাজের উপেক্ষিত জনগোষ্ঠীর সেবা নিশ্চিতের আহ্বান প্রধান উপদেষ্টার। হঠাৎ শুল্ক হার বাড়ানো শিল্প খাতকে আত্মহত্যার দিকে ঠেলে দেবে, ডিসিসিআই এর মন্তব্য। ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক কমিটির। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই নিপীড়নমূলক, আলোচনায় অভিমত। অংশীজনের মতামত না নেয়ার অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে দেশেরই কিছু মানুষ, তবে তারা সফল হবে না। কোনো হঠকারিতা নয়, বাংলাদেশকে নতুন করে নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। নির্বাচন হলে সংকটগুলো দূর হয়ে যাবে বলেও জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা এই দলের প্রথম জাতীয় কাউন্সিল হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। কাউন্সিলরদের ভোটে এবি পার্টির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। সাধারণ সম্পাদক হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৬ বছর লড়াই সংগ্রামের মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। ৭০০-রও বেশি নেতাকর্মী গুম, সব মিলিয়ে ২০,০০০-এরও বেশি নেতাকর্মীর জীবনের বিনিময়ে বাংলাদেশ এ পর্যায়ে এসেছে। ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়ে এখন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্নটা যাতে নষ্ট না হয় সে বিষয়টি খেয়াল রাখার কথা বলেন তিনি। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশকে নতুন করে নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে ধৈর্য ধরার কথা বলেন বিএনপি মহাসচিব। রাষ্ট্রের সংকট দূর করতে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়ার কথা বলেন তিনি। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সেটা অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। আমরা তো এই কথাও বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই, সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধানগুলো আমরা করতে চাই। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে। এখন সংস্কারের পাশাপাশি নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার কথাও বলেন বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রিতদের মধ্যে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই অনুষ্ঠান আয়োজন করা হবে। প্রতিবছর ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়। প্রার্থনা এবং আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে বিশ্বের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্রিত করার প্ল্যাটফর্ম এটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে লন্ডনের শীর্ষ স্বাস্থ্য পরামর্শদাতা প্যাট্রিক কেনেডির নেতৃত্বে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ৮ জানুয়ারি থেকে মারলিবনের লন্ডন ক্লিনিকে বেগম জিয়ার চিকিৎসা চলছে। এরই মধ্যে বেগম খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যেগুলোর ফলাফল আসবে ২-১ দিনের মধ্যে। এদিকে দীর্ঘদিন পর পরিবারের সান্নিধ্য পাচ্ছেন বেগম খালেদা জিয়া। ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান, শর্মিলা রহমান এবং নাতনিরা সময় কাটাচ্ছেন বেগম খালেদা জিয়ার সাথে। সবার সান্নিধ্য পেয়ে বেশ স্বস্তিতে আছেন বিএনপি চেয়ারপারসন।
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগছেন। দর্শক, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের লন্ডন প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নানের সাথে। হান্নান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ কি খবরাখবর আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি দেখছেন কিনা, আমি এখনো দাঁড়িয়ে রয়েছি যে ক্লিনিকে চিকিৎসা হচ্ছে বেগম খালেদা জিয়া, ঠিক সেই ক্লিনিকের সামনেই রয়েছি। তবে আপডেট দেওয়ার মতো আসলে তেমন কোনো এখন পর্যন্ত তথ্য নেই। কালকে তথ্য দিয়েছিলাম, ডাক্তার জাহিদ হোসেনের সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি বলেছেন যে গতকালকেও কয়েকটি পরীক্ষা নিরীক্ষার জন্য, টেস্টের জন্য পাঠানো হয়েছে এবং এর আগের কয়েকটি টেস্ট হয়েছে, সেগুলোর ফলাফল এসেছে এবং গতকালকে যেগুলো করা হয়েছে সবকিছু মিলিয়ে 2-1 দিনের মধ্যে সব টেস্টের ফলাফল হাতে আসতে পারে। এটি হচ্ছে তথ্য, আর এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তবে আজকে ডক্টর জাহিদ হোসেন হয়তো সাংবাদিকদেরকে ব্রিফিং করতে পারেন, যেহেতু কালকে কোনো ব্রিফিং করা হয়নি এবং তিনি নিজেও বলেছেন টেস্টের ফলাফল না আসা পর্যন্ত তেমন কোনো তথ্য নেই। আর এই হচ্ছে ওনার চিকিৎসার বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যুক্তরাজ্যে প্রচন্ড ঠান্ডা পড়েছে। ঠান্ডা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেও -2-3 অনুভূত হচ্ছে। সেই কারণে যুক্তরাজ্য মেট অফিসের পক্ষ থেকে বিশেষ করে যারা বয়স্ক রোগী রয়েছেন এবং তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং আমরাও ধারণা করছি, যেহেতু যুক্তরাজ্যে এই ঠান্ডাজনিত ভাইরাস প্রচন্ড আকার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে প্রতিদিন প্রায় 6,000 রোগী ভর্তি হয়েছে এই ঠান্ডাজনিত ভাইরাসের কারণে। তাই আমরাও ধারণা করছি বেগম জিয়া যেহেতু অসুস্থ এবং উনি ঠান্ডার মধ্যেই এই চিকিৎসা নিতে এসেছেন, তার ব্যাপারেও এবং সর্বোচ্চ সতর্কতা থাকবে আমরা আশা করছি এবং ডাক্তারের পক্ষ থেকে সেই সতর্কতা দেয়া হচ্ছে। এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ আপডেট। ডাক্তার জাহিদ যখন আমাদেরকে ব্রিফিং করবেন এই বিষয়ে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দিব। ধন্যবাদ হান্নান। যারা দেশের স্বাধীনতা মানে না তারাই বিএনপির নামে মিথ্যাচার করছে, অভিযোগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। বলেন যে দলটি জোটে থাকলে ভোট পায় সম্মানজনক আর একক করলে পায় হাতে গোনা। এই দলটি নেতাকর্মীদের আছে শুধু দাপট, সুরেলা বুলি দিয়ে আকৃষ্ট করে মানুষকে, আর বিএনপি আদায় করে মানুষের অধিকার, কাজ করে দেশের হয়ে। বিএনপির এই নেতা আরো বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে সম্মানহানি, বিনা অপরাধে নিয়েছে কারাগারে। আর একা একা ইলেকশন করলে 2 থেকে 3টার বেশি ওঠে না। এমন কি করছে যে তারা যেন একেবারে হুমড়ি খেয়ে পড়বে। আমাদের কথা হচ্ছে আমরা জাতীয় ঐক্য চাই, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে চাই, বিভেদমূলক কোনো বক্তব্য দিতে চাই না। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগোতে চাই। রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, নির্বাচন হলেই কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা, বাড়বে বিদেশি বিনিয়োগ। রাজধানীর একটি হোটেলে রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় সম্প্রতি ডলারের বাজারে অস্থিরতার জন্য বিদেশি মানি এক্সচেঞ্জ হাউসগুলোর জোটকেই দায়ী করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। পতিত সরকারের সময় সবচেয়ে নাজুক অবস্থায় ছিল অর্থনৈতিক খাত, যার মধ্যে রিজার্ভ কমা, ডলারের দাম বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহ কমা আর ব্যাংকিং খাতের অনিশ্চয়তা ছিল সবচেয়ে মোটা দাগে। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর কাটতে শুরু করেছে এসব খাতের অস্থিরতা। এ প্রেক্ষিতে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ব্যাংকিং রেমিটেন্স অ্যাওয়ার্ডের আয়োজন করে একটি বেসরকারি সংস্থা, যেখানে 10টি ব্যাংকে দেওয়া হয় রেমিটেন্স অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, দেশে গেল 6 মাসে বেড়েছে রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয়। সম্প্রতি ডলার বাজার অস্থিরতার জন্য এগ্রিগেটরদের দায়ী করেন তিনি। এই 6 মাসে আমরা ডিসপাইট জুলাই অগাস্টের ঘটনা প্রবাহ বাদ দিয়েও আমাদের রেমিটেন্স নেট বৃদ্ধি হয়েছে $3 বিলিয়ন, যেটা একটা বড় একটা অবদান রেখেছে। আমাদের এক্সপোর্ট বেড়েছে প্রায়
$2.5 বিলিয়ন। $5.5 বিলিয়ন কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে এই দুঃসময়ে। কিছু প্রভাবশালী বড় কোম্পানি তারা এই অর্থটাকে এগ্রিগেট করে একটা বার্গেনিং প্রসেসে আমাদের এক্সচেঞ্জ রেটকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে। বর্তমানে দেশের অর্থ বিদেশে পাচার বন্ধ রয়েছে বলেও জানান তিনি। বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনে বিদেশি আইনজ্ঞ নিয়োগ দেওয়া হবে। আমরা সরাসরি বিদেশি যারা আইন প্রয়োগকারী সংস্থা লাইক ISCCC, লাইক আইকা, লাইক ওয়ার্ল্ড ব্যাংকের স্টার গ্রুপ, FBI এবং ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট সবার সাথে আমাদের আলাপ হচ্ছে। এ সময় রোডম্যাপ প্রকাশ পেলেই দ্রুততম সময়ে নির্বাচনের কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, রাজনৈতিক অস্থিরতা কেটে গেলেই ফিরবে বিদেশি বিনিয়োগ। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। মধ্যপ্রাচ্যের যে পত্রিকাগুলি আছে সেগুলিতে ভারতীয়রা বিরাট ভূমিকা পালন করছে। তাদের প্রচুর এমনকি এডিটোরিয়াল পলিসি নির্ধারণের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করছে। আমাদের সেখানে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে আমাদের একটা ছোটোখাটো ঘটনা ঘটলেও, সেটাকে নেগেটিভ ঘটনা ঘটলেও সেই খবরটাই প্রাধান্য পায়, পজিটিভটা প্রাধান্য পায় না। এটা ভারতের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে, কারণ তাদের লোকজন সেখানে ওই অবস্থানে পৌঁছতে পেরেছে। বিদেশে বাংলাদেশিদের রাজনৈতিক বিশৃঙ্খলায় বাংলাদেশের ইমেজ ও ব্র্যান্ডিং নষ্ট হচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। সব ইমেজ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মোটামুটি সংক্ষিপ্ত হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সকালে সিলেট সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আঞ্চলিক নির্বাচন অফিসে মত বিনিময় সভায় সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আগামী জাতীয় নির্বাচন EVM এর মাধ্যমে হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। সেই লক্ষ্যে তাদের ভোটার করার প্রক্রিয়া চলছে। এছাড়া একদিনে জাতীয় ও স্থানীয় সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না বলে জানিয়েছেন CEC। সমাজের উপেক্ষিত মানুষদের জন্য কিডনি ফাউন্ডেশন কাজ করবে, এমন প্রত্যাশা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। শনিবার ভার্চুয়ালি সিলেটে 150 শয্যা কিডনি ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নির্মিত হাসপাতাল উদ্বোধন শেষে এই কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2018 সালে অস্থায়ী ভবনে 6টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে 32টি মেশিনে ডায়ালাইসিস সেবা দেওয়া হচ্ছে কিডনি ফাউন্ডেশনের এই হাসপাতালে। 62% রোগী ভর্তুকি মূল্যে সর্বোচ্চ 1,600 টাকায় সেবা পান। একই সাথে 12% রোগী পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের সেবা পাচ্ছেন বিনামূল্যে। দ্রুত ডায়ালাইসিস মেশিন 50টি করার পাশাপাশি ICU ও কিডনি প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান হাসপাতালের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের সহযোগিতা থাকলেও হাসপাতাল নির্মাণে সর্বোচ্চ অনুদান দিয়েছে দেশি বিদেশি দাতারা। কিডনি ফাউন্ডেশন সিলেটের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সর্বজনসম্মত। অর্থ বছরের মাঝখানে হঠাৎ শুল্ক হার বাড়ানো শিল্প খাতকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স DCCI এর সভাপতি তাসকিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের শুল্ক বাড়ানো সিদ্ধান্ত অর্থনীতিকে নতুন করে চ্যালেঞ্জের মধ্যে ফেলল। রাজধানীতে DCCI কার্যালয়ে আয়োজিত দেশের সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি ও 2025 সালে DCCI এর বর্ষব্যাপী কর্মপরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। ঢাকা চেম্বার সভাপতি বলেন, শুল্ক বাড়ানোয় মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না, এটি ভাবার কোনো কারণ নেই। একই সাথে শিল্প খাত হারাবে প্রতিযোগিতা করার সক্ষমতা। তিনি আরও বলেন, শিল্পের শুল্ক হার ও গ্যাসের মূল্য বৃদ্ধি বাণিজ্য ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে, এমনকি বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগে উৎসাহ হারাবে বলে মনে করেন ঢাকা চেম্বারের সভাপতি। ডিসকমফোর্ট চলছে, এর উপরে আমাদের ডলার ডিভ্যালু হয়েছে, সবকিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। এই জন্য আমরা সরকারের সাথে খুব
কাছে থেকে আমরা আলাপ করব। আমরা কিন্তু পয়েন্ট রেজ করেছি, আমাদের উদ্বিগ্ন এবং আমরা আমাদের এ ব্যাপারে মানে আমরা প্রতিবাদ জানিয়েছি যে এই মুহূর্তে এই জিনিসটা করাটা আমাদের ইকোনমির জন্য একটা ভীষণভাবে চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দিবে। ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, বিতর্কিত আইএমএফ এর ঋণ চুক্তি পুনর্বিবেচনা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। আর সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের টালবাহানা মেনে নেওয়া হবে না। রিপোর্ট ফরুক বাবুর। সাধারণ মানুষের আর্থিক সচ্ছলতায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, দেশ থেকে এ পর্যন্ত $234 বিলিয়ন পাচার হয়েছে। এ টাকা দেশে ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি। আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের আইএমএফ এর ঋণ নেয়ার সমালোচনা করেন আক্তার হোসেন। আইএমএফ যে শর্ত দিয়েছে সেই শর্তের মধ্যে আপনাদেরকে কেন বাধ্য থাকতে হবে? অন্তর্বর্তীকালীন সরকার, অভ্যুত্থানের সরকার তাদেরকে অবশ্যই আইএমএফ এর সাথে যে চুক্তি আছে সেই চুক্তির পুনর্বিবেচনার উদ্যোগ নিতে হবে। একই সাথে সারা দেশে এই কর বাড়ানোর ভিতর দিয়ে মুদ্রাস্ফীতিও বাড়বে, মূল্যস্ফীতিও বাড়বে, যা আমাদের জীবনমানকে দুর্বিষহ করে তুলবে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে রিকশা ও অটোরিকশা চালকদের সাথে এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের সমালোচনা করেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, জুলাই বিপ্লবের অংশীজনদের ছাড়া শুধু রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় যেতে দেয়া হবে না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই যে শ্রমিক শ্রেণী যারা রয়েছেন, ছাত্ররা রয়েছেন, তারা মাঠে থাকবে। আপনাদের ওই কলা কৌশল এবং যে ছল ছাত্রের যে রাজনীতি রয়েছে তাকে আমরা ঐক্যবদ্ধভাবে ঠেকিয়ে দিব। জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে সেই স্পিরিটকে অনুযায়ী সরকারকে যেহেতু ছাত্র জনতা বসিয়েছে, আপনাদেরকে কাজ করতে হবে ওই অনুযায়ী, কোনো হেলাফেলা করা চলবে না। অটোরিকশা থেকে চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক দলগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেছেন, দেশি বিদেশি বিভিন্ন চক্র চায় না জুলাই ঘোষণাপত্র প্রকাশ হোক, এজন্য বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে এই অভিযোগ করেন তিনি। পরে নগরীর 2 নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যান থেকে শুরু করে আশেপাশের এলাকায় দোকান, মার্কেট ও পথচারীদের হাতে জুলাই ঘোষণাপত্রের প্রচারপত্র বিলি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। এতে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন দুর্নীতির বিবরণ ও জুলাই আন্দোলনে চেতনা সহ 7 দফা প্রস্তাব গ্রহণ করে তা প্রকাশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়। জুলাই প্রক্লেমেশন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে একটি অগ্রগণ্য ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি, যার কারণে দেশি বিদেশি বিভিন্ন শক্তি চায় না যে জুলাইয়ের প্রক্লেমেশন হোক। যারা এদেশের মানুষকে দাস বানিয়ে রাখতে চায়, যারা এদেশের মানুষের উপর শোষণ করতে চায়, যারা এদেশের মানুষের উপর নিপীড়ন করতে চায়, তারাই কেবল জুলাইয়ের প্রক্লেমেশন চাচ্ছে না। আগামী 2025-2026 অর্থ বছরের বাজেটে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট ব্যবহারের উপর প্রস্তাবিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আর ইন্টারনেট সেবার দাম বাড়িয়ে নয়, বরং দাম কমিয়ে আনলেই সরকার বেশি রাজস্ব অর্জন করতে পারবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে এমনিতেই নাজেহাল সাধারণ মানুষের জীবন। এরই মধ্যে মোবাইলে সিম কার্ডে কথা বলা, ইন্টারনেট সেবা সহ অতীব প্রয়োজনীয় বেশ কিছু সেবা ও পণ্যের উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইন্টারনেট ও মোবাইল ফোন সেবায় 2024-25 অর্থ বছরের বাজেটে সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছিল। 6 মাসের ব্যবধানে একই খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ। গভর্নমেন্টের যে অবজেক্টিভটা ফুলফিল হবে কিনা সেই বিষয়ে একটা সন্দেহ তো আছে। স্টুডেন্ট, ওয়ার্কার, লেবার সবাই তো ইন্টারনেটে ইউজ করতেছে, তো ম্যাস কমিউনিকেশন বা ম্যাস ইউজার যে প্রোডাক্টগুলো আছে বা সার্ভিসগুলো আছে এগুলোকে আসলে গভর্নমেন্টের একটু থিঙ্ক করা উচিত।
বিশেষজ্ঞরা জানিয়েছেন নতুন করারোপে প্রতি ১০০ টাকায় গ্রাহকের কর দিতে হবে ৬৫ টাকার বেশি। এই খাতে ভ্যাট না বাড়ানোর দাবি তরুণদের। আমরা যারা স্টুডেন্ট তাদের জন্য এটা অনেক নেতিবাচকভাবেই প্রভাব ফেলবে, কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ওই খরচটা থাকে না। এটা বাড়ানোটা উচিত হবে না, যেহেতু আমাদের ইকোনমিক কন্ডিশনও ভালো না, গ্রাহক জনগণের কাছেও খুব পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। লাক্সারিয়াস প্রোডাক্ট যেগুলো আছে, লাক্সারিয়াস প্রোডাক্টগুলোতে তারা শুল্কটা বাড়াতে পারতো বা বাড়ানোর চেষ্টা করতো। আমি কখনোই মনে করি না যে মোবাইল ফোনের যে বিলটা আছে লাক্সারিয়াস প্রোডাক্ট। রাজস্ব বাড়ানোর বিষয়টি সমর্থন করলেও সংশ্লিষ্টরা বলছেন ইন্টারনেট খাতে ভ্যাট বৃদ্ধি হিতে বিপরীত হতে পারে। এর ফলে ইন্টারনেট ব্যবহার কমার আশঙ্কা অনেকের। এইখানে কিন্তু যদি ইন্টারনেটের দাম একটু হলেও বাড়ে, যেখানে আমরা কমানোর কথা বলছি, যেখানে আমরা বলে আসছি যে ইন্টারনেটের উপর থেকে ভ্যাট মওকুফ করে দেওয়া হোক, এখানে যদি আরো 10% বা 3% বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আরো বেশি মানুষ কিন্তু এটা ডিসকারেজড হবে ইন্টারনেট ব্যবহার থেকে। মানুষ এই মোবাইল ডাটা এবং মোবাইল ফোন যে টকিং আওয়ারটা বেশি ইউজ করুক, তাহলে সরকারের রেটটা যদি কমায়, বেসটা যদি বড় হয়, তাহলে টোটাল অ্যামাউন্টটা কিন্তু বরং বেশি আসবে রেভিনিউ গভর্নমেন্টের জন্য। বিটিআরসির তথ্য মতে গত 2 মাসে দেশে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে প্রায় 40 লাখ। ব্যয় বাড়লে এই সংখ্যা আরও কমবে বলে ধারণা তাদের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই নিপীড়নমূলক, আর অংশীজনদের সাথে আলোচনা ছাড়াই এর খসড়া তৈরি করেছে অন্তর্বর্তী সরকার, যা ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশিষ্টজনেরা। রিপোর্ট করেছেন নাবিল জাহাঙ্গীর। 5ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটে, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তিনি। এর 3 দিন পর নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পথচলা শুরু হয়। সংবিধান, আইন, রাষ্ট্র পরিচালনা, উন্নয়ন সব ক্ষেত্রেই পরিবর্তনের ছোঁয়া লাগবে এমন আশা দিতে থাকেন সরকারের উপদেষ্টারা। আশ্বাস দেন সব ধরনের পরিবর্তনের ক্ষেত্রেই শোনা হবে মানুষের কথা, কিন্তু বাস্তবে তার প্রতিফলন কতটা ঘটছে এমন প্রশ্ন উঠল রাজধানীর এক আলোচনায়। যেই সরকার এখন আছে, আমরা তো আশা করি এটা জনগণের দাবিতে এই সরকার এসছে, আমরা তো আশা করি তারা জনগণের লেন্স দিয়ে দেখবেন, এবং সেই জিনিস যদি যতক্ষণ না হয় সত্যিকার অর্থে পরিবর্তন হবে না। এখনো যদি ফ্যাসিবাদের লেন্স দিয়ে আমাদের দেখা হয়, সেই লেন্সের মাধ্যমেই যদি আইন তৈরি করা হয় এবং সেই লেন্সের মাধ্যমে দেশ চলে, তাহলে সত্যিকার অর্থে আমরা স্বাধীন হইনি। আলোচনায় আওয়ামী লীগ সরকারের আমলে নিবর্তন আইনের শিকার হওয়া ভুক্তভোগীরা তুলে ধরেন তাদের দুঃখের কথা। এন্ড অফ দ্য ডে তারা 2 বছর 7 মাস পর কিছু বের করতে পারেনি। আমার উকিল জিজ্ঞেস করছে যে ছোট মানুষ 18-19 বছর বয়স, জামিন দেন। তো বলতে জাস্টিস বলছে যে না নন বেলেবল সেকশনে আমি জামিন দিতে পারবো না। র্যাব এবং অন্যান্য বাহিনীর ক্রস ফায়ার এবং অন্যান্য বিষয়ে লিখেছিলাম, সেগুলোকে নিয়ে আমার বিরুদ্ধে ডিএসএ মামলা দেয়। বলা হয় আমি বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে কথা বলছি, দেখেন আমি নাকি রাষ্ট্রদ্রোহী। পট পরিবর্তনের পর ডিসেম্বরে সিএসএর পরিবর্তে নতুন আইন সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 বা সিএসওর খসড়া তৈরি করে অন্তর্বর্তী সরকার। এর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কি মানবতা বিরোধী অপরাধের নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতা রাখতে চাচ্ছে কিনা? নন বেলেবল ঘটনাটা দিয়েই আসলে রাষ্ট্র ভয়ঙ্কর অন্যায় করে। নাগরিকদের সাথে তো একটা সংলাপ হতে হবে, সেই সংলাপ না হয়ে তো একটা আইনের খসড়া আপনি তৈরি করে ফেলতে পারেন না বা চূড়ান্ত করতে পারেন না। যেটা সুস্পষ্টভাবে স্পষ্টীকরণ করা হয়নি, যেটা ব্যাখ্যা দেওয়া হয়নি, সেটা যদি এরকম ভেগ থাকে তাহলে তার অপব্যবহার হবেই। আওয়ামী লীগ সরকারের আমলের নিবর্তন আইনে হওয়া মামলাগুলো বাতিল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। গত 16 বছরে প্রায় 600 বাংলাদেশি হত্যা হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলি কিংবা নির্যাতনে। প্রতিবেশী বাংলাদেশের ক্ষেত্রে হলেও অন্য প্রতিবেশী চীন বা নেপাল সীমান্তে তা অসম্ভব। দাদাগিরি ফলাতে বাংলাদেশ অংশে সীমান্ত হত্যায় আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তির তোয়াক্কা করছে না ভারত। দেশি বিদেশি চাপ সৃষ্টির পাশাপাশি দেশের ভেতরে এই ইস্যুতে জনমত গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট, ছবি তুলেছেন ইসমাইল হোসেন পলাশ। বাংলাদেশ ভারত সীমান্তে একজন বাংলাদেশিকে আটকের পর
উলঙ্গ করে নির্দয়ভাবে পেটাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 12 বছর আগে এমন ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে ভারতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে দেশের মানুষ। বন্ধু রাষ্ট্রের বিএসএফ সদস্যদের এমন নিষ্ঠুর নির্যাতন দেশবাসীকে হতবিহ্বল করেছে, ভাবিয়েছে ভারতের বিবেকবানদেরও। এরপর সীমান্তে 13 বছরের কিশোরী ফেলানিকে হত্যার পর কাঁটাতারে ঝুলিয়ে রাখার দৃশ্য বিশ্ব বিবেককে নাড়া দেয়। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য বলছে 2024 সালের নভেম্বর পর্যন্ত 19 জন বাংলাদেশিকে সীমান্তে বিএসএফ গুলি কিংবা নির্যাতন করে হত্যা করেছে। একইভাবে 2023 সালে 28 জন, 2022 সালে 18 জন, 2021 সালে 17 জনকে হত্যা করা হয়। এছাড়াও 2009 থেকে 2020 সাল পর্যন্ত 506 জন বাংলাদেশিকে হত্যা করে বিএসএফ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংখ্যায় কমলেও বন্ধ হয়নি সীমান্ত হত্যা। এত হত্যার পরও বিবেক নাড়া দেয়নি বিএসএফ সদস্যদের। ঢাকায় বিজিবি বিএসএফ প্রধানদের বৈঠকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি ভারত, বরং চোরাচালান ও আত্মরক্ষার অজুহাতে একের পর এক হত্যায় ব্যস্ত দেশটি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ভারত সীমান্তের বাস্তবতা বিশ্বের অন্যান্য দেশের সাথে মেলালে চলবে না, দেখতে হবে ভিন্ন দৃষ্টিতে। সীমান্ত হত্যা ও নির্যাতনের এক একটি ঘটনার পর সরকার নড়েচড়ে বসলেও তীব্র সমালোচনা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে আক্ষেপ তাদের। আন্তর্জাতিক আইন অনুযায়ী এভাবে সীমান্তে গুলি করা যায় না। বিএসএফ এবং বিজিবির মধ্যে যে বৈঠক হয়েছে সেখানেও কিন্তু বারে বারে এসছে যে এখানে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না। কিন্তু বিএসএফ সব কিছু মানে কোনো নিয়মের, কানুনের, আইনের তোয়াক্কা না করে তারা ক্রমাগতভাবে বাংলাদেশিদের হত্যা করে চলেছে। একের উপর থেকে নির্দেশ না, এটা একেবারে গ্রাউন্ড লেভেলে যে করছে সে পার পেয়ে যাচ্ছে। কাঠামোগত পরিবর্তন করতে পারেনি, যেটা ভারত এবং চীন যেটা পরিবর্তন করেছে 96-তে, যে 2 কিলোমিটারের মধ্যে কোনো অস্ত্র আনবে না, এটাও আমরা করতে পারিনি। সেখানে করার পিছনে যেই জনমত তৈরি করা, সেটা আমরা তৈরি করতে পারিনি। 5 আগস্ট পরবর্তী নতুন বাস্তবতায় সীমান্ত রক্ষায় অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থান বিজিবির মনোবল বাড়িয়েছে। এমন প্রেক্ষাপটে সীমান্ত হত্যা বন্ধে আলাদা কমিশন গঠনের পরামর্শ বিশ্লেষকদের। যে ইন্টারিম সরকার আছে তারা যদি একটা কমিটি বা কমিশন যদি একটা বসান যে আসলে কি করা যায়, এবং যেটা আমি বললাম যে একাধিক লেভেলে কাজ করা যায়, সেই জায়গাগুলো যদি শুরু করা যায় তাহলে হয়তো যেই নির্বাচিত সরকার যেটা আসবে সে তখন ওটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। নেপালে একজন নেপালি নাগরিককে হত্যা করার জন্য দেশের মানুষরা কিন্তু নেমে গিয়েছিল। বাংলাদেশে এই সচেতনতাটা না অনেক দরকার, যে সীমান্তে প্রতিনিয়ত আমাদের মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। এটা কিন্তু আমাদের সার্বভৌমত্ব প্রতি একটা হুমকি স্বরূপ। সীমান্ত হত্যা বন্ধে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসারও তাগিদ বিশ্লেষকদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জামায়াত স্বাধীনতার পক্ষে না বিপক্ষে, সবার আগে তা দেশের মানুষের কাছে পরিষ্কার করতে দলটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দিস তালুকদার দুলু। 1971 সালের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। বিকালে নাটোর সদরের শঙ্করভাগ মাঠের বড় হারিশপুর ইউনিয়নের বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দুলু আরও বলেন, উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে জামায়াত প্রার্থী হেরে জামানত হারিয়েছিল। বিএনপির বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা না বলার আহ্বানও জানান দুলু। 71 সালের স্বাধীনতা যুদ্ধের ভূমিকার জন্য সবার আগে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। আপনারা ক্ষমা না চেয়ে বিএনপিকে আক্রমণ করেন, আমি আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই। আগে আপনাদেরকে স্পষ্ট করতে হবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে না বিপক্ষে, এটা পরিষ্কার করে দয়া করে বিএনপির বিরুদ্ধে আক্রমণ করে কথা বলবেন। তেল, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কখনোই গৌরবের প্রকল্প নয়, এটি মানব এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় আনু মোহাম্মদ আরও বলেন, ভারত বাংলাদেশের সমতার সম্পর্কের কথা বলতে গেলেই 71-এর মুক্তিযুদ্ধের কথা চলে আসে।
তিনি আরো বলেন, এটি অস্বীকার করার উপায় নেই যে ৭১-এ বাংলাদেশের পাশে ছিল ভারত। তাই বলে সার্বভৌম বাংলাদেশকে কেন ভারতের সুবিধার জন্য তাদের কথা মতো চলতে হবে এমন প্রশ্ন রাখেন তিনি। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আদানিকে সুবিধা দেয়া বাংলাদেশের সাথে ভারতের অসম চুক্তির বিষয়েও প্রশ্ন তোলেন আনু মোহাম্মদ। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খান বলেন, গত ১৬ বছর ধরে ভারতের অনাচারের ছিটমহলে পরিণত হয়েছিল বাংলাদেশ। তানজিম উদ্দিন আরও বলেন, ৫ আগস্টের পরে পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত প্রমাণ করেছে বাংলাদেশের সাথে নয়, তারা একটি দলের সাথে সম্পর্ক রক্ষা করতে চায়। যেটাকে ভারত নিরাপত্তা আঙিনা হিসেবে দেখছিল সেটা আসলে পরিবর্তিত হয়ে একটা আধিপত্য এবং অনাচারের ছিটমহলে পরিণত হয়েছে, বিশেষ করে এই স্বৈরাচারী আমলে। এবং সেই ছিটমহলের দায়িত্বে যিনি ছিলেন এখন ওনাকে তারা সুরক্ষা দিচ্ছেন ভারতে। তার মানে কী ধরনের সম্পর্ক তৈরি হলো, এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটা শেষ পর্যন্ত ছিটমহলের যিনি দায়িত্ব পেয়েছিলেন তার সাথে ভারতের যারা শাসক আছেন তাদের ব্যক্তিগত সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছিল। অন্যান্য শিল্প কারখানা এবং অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত চুক্তিগুলির কথা আপনারা শুনলেন, সেই চুক্তিগুলির ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমরা তুলছি সেই প্রশ্নগুলোর মানে এই সমস্যাটা এরকম না যে শুধুমাত্র শেখ হাসিনার আমলেই হয়েছে, এটা আগেও হয়েছে। কিন্তু শেখ হাসিনার আমলে এই যে শর্তহীনভাবে আত্মসমর্পণ করা, এই যে শেখ হাসিনা সরকার যে শর্তহীনভাবে আত্মসমর্পণ করলো এবং একের পর এক চুক্তি স্বাক্ষর করতে থাকলো, এটার প্রধান কারণটা কি? প্রধান কারণ হচ্ছে যে শেখ হাসিনার দরকার ছিল নির্বাচন ছাড়া চিরস্থায়ী ক্ষমতা তৈরি করা। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রমাণ উপস্থাপন করা হয়নি, কল্পনা দিয়ে বিচার করা হয়েছে, তাই হাইকোর্ট সব আসামিকে খালাস করে দিয়েছে। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই কথা বলেন। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী সরকারের জঙ্গি প্রচারণা নিয়ে এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে শিশির মনির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ কায়েম হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর শফিকুর রহমানের মতো রাজনীতিবিদদেরও জঙ্গি হিসেবে মামলায় আসামি হতে হচ্ছে। তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আন্দাজ, অনুমান এবং কল্পকাহিনী তৈরি করে বিচার করা হয়েছে। একজন সাক্ষী ৩ বার তার সাক্ষ্য বদলেছেন, সেই সাক্ষ্য দিয়ে মামলার রায় দেয়া হয়েছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পতিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা অপকৌশল অবলম্বন করেছিল, তার মধ্যে অন্যতম ছিল জঙ্গি দমনের নামে মানুষ হত্যা। প্রতিযোগিতায় প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে ঢাকা কলেজ জয়লাভ করে। সাবকন্টিনেন্টের ইতিহাসে কেউ দেখাতে পারবে না যে একজন ব্যক্তি একবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর সরকার পরিবর্তন হয়ে আরেকটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নতুন লোককে আসামি করে। আমি বলেছিলাম কোর্টে যে ৪০০ বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে একটা নজির যদি কেউ দেখাতে পারে যে এই রকম ঘটনা ঘটেছে, যে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে নতুন করে তদন্ত করে সকল নতুন মানুষকে আসামি করা হয়েছে, তাহলে দেখান, রাষ্ট্রপক্ষ দেখান, আসামি পক্ষ দেখান, অন্য যে কোনো আইনজীবী দেখাক, একটা এক্সাম্পলও কেউ দেখাতে পারেনি। These were the unprecedented incident happened in Bangladesh, specifically in judicial mechanism. ২১ আগস্টে র্যাটরিক দিয়ে বিচার করার চেষ্টা করা হয়েছে, এভিডেন্স উপস্থাপন করতে পারেনি, সেই জন্য হাইকোর্ট খালাস করে দিয়েছে। গাড়ির ফিটনেস ও লাইসেন্স না থাকলে দুর্ঘটনা হলে বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাকেও দায়ী করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গাড়ির ফিটনেস ও লাইসেন্স না থাকলে দুর্ঘটনা হলে বিআরটিএ সংশ্লিষ্ট কর্মকর্তাকেও দায়ী করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, 4.5 লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে, মার্চের মধ্যে এগুলো ইস্যু হবে। দুপুরে বিআরটিএ ভবনে রোড সেফটি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে কেউ অসুস্থ থাকলে বিআরটিএ থেকে কর্মকর্তা গিয়ে অথবা ভিডিও কলের মাধ্যমে সমাধান করবেন বলে জানান উপদেষ্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের সুবর্ণ জয়ন্তীর মহা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফিনান্স বিভাগ ও ফিনান্স অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সুবর্ণ জয়ন্তীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর SM-A ফায়েজ। এ সময় প্রগতিশীল শক্তি গড়ে তুলতে বাস্তবসম্মত শিক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তারা। একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের বিশেষ ভূমিকার কথা তুলে ধরেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, মির্জা ফখরুলের মন্তব্য। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে তারেক রহমান সহ বিএনপি নেতাদের আমন্ত্রণ প্রেসিডেন্ট ট্রাম্পের। রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের নিবন্ধন, জানালেন সিইসি। সিলেটে 150 শয্যার কিডনি হাসপাতাল উদ্বোধন, সমাজের উপেক্ষিত জনগোষ্ঠীর সেবা নিশ্চিতের আহ্বান প্রধান উপদেষ্টার। হঠাৎ শুল্ক হার বাড়ানো শিল্প খাতকে আত্মহত্যার দিকে ঠেলে দেবে, DCCI এর মন্তব্য। ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক কমিটি। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই নিপীড়নমূলক, আলোচনায় অভিমত, অংশীজনের মতামত না নেয়ার অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।